ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের পর যখন দেশ এক নতুন ভোরের স্বপ্ন দেখছে, তখনই কি পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক গভীর ষড়যন্ত্রের নীলনকশা? যে ছাত্রনেতাদের হাত ধরে পরিবর্তন এলেও তাদের বিরুদ্ধেই আজ উঠছে বিশ্বাসঘাতকতার এক চাঞ্চল্যকর অভিযোগ। আজ আমরা কথা বলবো সেই সব তথাকথিত বিপ্লবী নেতাদের নিয়ে, যারা নিজেদের গাঁ বাঁচাতে নিজেদেরই সহযোদ্ধাদের বলির পাঁঠা বানাতে প্রস্তুত। প্রশ্ন উঠছে আব্দুল কাদের এবং মাহিন সরকারকে নিয়ে। কি হতো যদি শেখ হাসিনার সরকার টিকে যেত? উত্তরটা জানলে আপনি চমকে উঠবেন। অনেকে মনে করেন পূর্ববর্তী সরকার ক্ষমতায় থাকলে আব্দুল কাদেরের মতো নেতাদের জীবন বিপন্ন হতো, কিন্তু একটি বিশ্লেষণ বলছে চিত্রনাট্যটা হতো সম্পূর্ণ ভিন্ন। আব্দুল কাদের, মাহিন সরকার এবং তাদের সঙ্গীরা সমস্ত দায়ভার ছাত্র শিবির এবং বিশেষ করে সাদিক কায়েম ও এস.এম. ফরহাদের উপর চাপিয়ে দিতেন, আর এর বিনিময়ে তারা পেতেন খোদ হাসিনা সরকার এবং ছাত্রলীগের কাছ থেকে নিরাপত্তা আর ধন্যবাদ। পুলিশ, আওয়ামী লীগ এবং তাদের বিদেশি মিত্ররা মিলে যখন জামায়াত শিবিরকে নিশ্চিহ্ন করার অভিযানে নামত, তখন এই নেতারা থাকতেন নিরাপদ আশ্রয়ে, ক্ষমতার আরামে। এই অভিযোগ কোনো কল্পনা নয়, এর সমর্থনে তুলে আনা হচ্ছে কিছু চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি খোদ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আব্দুল কাদের এবং মাহিন সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করা হয়। ভাবুন একবার, যে ছাত্রলীগকে তারা নিজেরাই সন্ত্রাসী সংগঠন বলছে, সেই সংগঠনই কেন তাদের ধন্যবাদ জানাচ্ছে? এর কারণ খুঁজতে গিয়ে সামনে আসে আব্দুল কাদেরের একটি চাঞ্চল্যকর মন্তব্য, যেখানে তিনি দাবি করেছেন ক্যাম্পাসে যারা গোপনে ছাত্রলীগে যোগ দিয়ে সবচেয়ে বেশি আগ্রাসী আচরণ করত, গেস্টরুমে নির্যাতন চালাতো, তারাই ছিল মূলত শিবির থেকে আসা। তারা ক্যাথলিকের চেয়েও বড় পোপ সাজার চেষ্টা করত। এর মাধ্যমে তারা বুঝাতে চাচ্ছে ছাত্রলীগের যত অপকর্ম আছে সেটা সে সকল অপকর্মের দায়ী শিবিরের ওপর চাপিয়ে দিতে। আব্দুল কাদের, মাহিন সরকার, এনসিপিপন্থী অনেকেই একই সুরে কথা বলছে, আর তাতে ঢোল বাজাচ্ছে ছাত্রলীগ। তাদের এসব অপপ্রচারকে ছড়িয়ে দেওয়ার কাজটি করছে নিষিদ্ধ ছাত্রলীগের ফেস থেকে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই হঠাৎ ভোলবদল? বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক সমীকরণ। ছাত্র আন্দোলনের নেতারা, বিশেষ করে যারা নাগরিক পার্টির সাথে যুক্ত, তারা এখন বিএনপির সাথে জোট বেঁধে ক্ষমতার অংশীদার হতে চায়। কিন্তু তাদের সামনে সবচেয়ে বড় বাধা হলো বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। বিএনপি সম্ভবত তাদের বুঝিয়েছে রাজনৈতিক মাঠে জামায়াত ২ নম্বর দল এবং তোমরা ৩ নম্বর। যদি জামায়াত শিবিরকে সন্ত্রাসী প্রমাণ করে রাজনীতি থেকে মুছে দিতে পারো, তাহলে তোমরাই হবে প্রধান বিরোধী শক্তি এবং ক্ষমতার প্রধান অংশীদার। আর এই ক্ষমতার লোভেই পড়ে নাহিদ ইসলামের মতো নেতারা সেই ফাঁদে পা দিয়েছেন। তারা জামায়াত শিবিরকে ধ্বংস করে নিজেদের পথ পরিষ্কার করতে নেমেছেন। কিন্তু ইতিহাস সাক্ষী, যে জামায়াত শিবিরকে আওয়ামী লীগের মতো শক্তিশালী দল, এমনকি ভারতের মতো বিদেশি শক্তিও নির্মূল করতে পারেনি, সেই শক্তিকে ধ্বংস করার এই পরিকল্পনা কতটা বাস্তবসম্মত? এই সংকটময় মুহূর্তে লেখক আসাদ বিন হাফিজের সেই বিখ্যাত উক্তিটি যেন প্রাসঙ্গিক হয়ে উঠছে। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল, বিধ্বস্ত জাহাজ যাত্রীরা যেভাবে খড়কুটো আঁকড়ে ধরে, ঠিক তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। এই বিশ্বাসঘাতকতার পর জামায়াত শিবিরকে হয়তো আরেকটি চূড়ান্ত বিপ্লবের জন্যই প্রস্তুতি নিতে হবে। তাদের এই সার্বভৌমত্ব রক্ষার লড়াই সময়ের ব্যাপার মাত্র। দর্শক, আপনি কি মনে করেন এটি একটি গভীর ষড়যন্ত্র, নাকি ছাত্রনেতাদের একটি রাজনৈতিক কৌশল? আপনার মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করে সবাইকে এই লুকানো সত্যটি জানিয়ে দিন, এবং এমন আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।